ওয়েলকাম স্টুডেন্ট ইনটু মাই ক্লাস। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করা হবে সেটি হলো তোমাদের বিএড সিলেবাসের অন্তর্গত সেমিস্টার 2 সিলেবাসের মধ্যে ইউনিট 5 ইভ্যালুয়েশন ইন সোশ্যাল সায়েন্স এডুকেশন। ইউনিট 5 থেকেই প্রধানত আলোচনা করা হবে এবং আজকের যে টপিকটা নিয়ে প্রধানত ডিসকাস করা হবে সেটি হলো কনস্ট্রাকশন অফ অ্যাসেসমেন্ট টুলস লাইক অ্যাচিভমেন্ট টেস্ট, অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট পারদর্শিতা অভিক্ষার গঠন। এটা নিয়ে আজকে প্রধানত আলোচনা করা হবে। দেখো, তোমরা স্লাইডগুলো পরপর ফলো করো। কনস্ট্রাকশন অফ অ্যাচিভমেন্ট টুলস লাইক অ্যাচিভমেন্ট টেস্ট। মিনিং অফ অ্যাচিভমেন্ট টেস্ট: achievement tests are used by teacher to measure or test the achievement and success achieved in any particular field by a student। অর্থাৎ একজন স্টুডেন্টের কোনো বিষয় বা কোনো সাবজেক্টে কি পারদর্শিতা লাভ করেছে বা কি সাকসেস সে করেছে, কোনো একটা বিষয়ে কতটা সে নলেজ গেইন করেছে, কতটা সে জ্ঞান লাভ করেছে, সেটা মেজার করার জন্যই অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়া হয়। Whatever the student learn in school is called his achievement, and examination conducted to test that achievement are called achievement test। অর্থাৎ স্টুডেন্টরা স্কুলে যে সমস্ত বিষয় শিখে থাকে সেটাকে মেজার করার জন্যই, অর্থাৎ সে কতটা সাফল্য অর্জন করেছে স্কুলে একটা নির্দিষ্ট পিরিয়ড বা সময়ের মধ্যে, সেটা মেজার করার জন্যই যে টেস্ট নেওয়া হয় তাকে, সেটাকে আমরা বলতে পারি অ্যাচিভমেন্ট টেস্ট। দেখো, ক্লাসিফিকেশন অ্যাচিভমেন্ট টেস্ট, অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট কয় প্রকার, কত ভাগে ভাগ করা যায়? প্রধানত দু ধরনের হয়। দেখো, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট আর দ্বিতীয়ত হলো টিচার মেড টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলতে কি বোঝায়? এনি টেস্ট ইন হুইচ দ্য সেম টেস্ট ইজ গিভেন ইন দ্য সেম ম্যানার টু অল টেস্ট টেকার অ্যান্ড গ্রেডেড ইন দ্য সেম ম্যানার ফর এভরিওয়ান ইজ এ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। অর্থাৎ যখন কোনো একটি টেস্ট ধরো গঠন করা হলো, সেই টেস্টটা যখন ব্যাপকভাবে একটা হিউজ পপুলেশনের উপর প্রয়োগ করা হয় একইভাবে, একই নিয়ম কানুনের মাধ্যমে, এবং তাদের একই রকমের মার্কস দেওয়া হয় বা গ্রেড দেওয়া হয়। তারা যখন অ্যাচিভমেন্ট টেস্টটা সম্পূর্ণ করে তখন তার মাধ্যমে তাদের একটা গ্রেড বা মার্কস দেওয়া হয়, সেটা সবাইকে সমতভাবে একইভাবে মার্কস দেওয়া হয়। অর্থাৎ একটা তাদের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে, তখন সেই টেস্টকে আমরা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলতে পারি। অর্থাৎ ধরো কোনো একটা মহান দার্শনিক বা মহান ফিলোসোফার, বলতে পারি মহান এডুকেশনিস্ট বা কোনো একজন সায়েন্টিস্ট একটা টেস্ট গঠন করলো, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। সেই টেস্টটা যখন একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রি, একটা রিজন থেকে বিভিন্ন রিজনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, তখন সেটাকে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলতে পারি। অর্থাৎ একটা টেস্টকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যখন প্রয়োগ করতে পারি তখন সেটাকে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট বলা হয়। আর একটা কি, টিচার মেড টেস্ট, the type of test that is self made by teacher according to their norms and standard। বলছে আরেক ধরনের টেস্ট হয় যেটা সাধারণত টিচাররা তাদের নিজেদের নিয়ম নীতি অনুসারে বা নিজেদের একটা স্ট্যান্ডার্ড অনুসারে নিজেরাই যখন তারা ক্লাসরুমে তৈরি করে থাকে টিচার, তখন তাকে আমরা টিচার মেড টেস্ট বলি। যেমন গতানুগতিকভাবে শিক্ষকরা স্কুলে বা কলেজে যে টেস্ট নিয়ে থাকে প্রধানত তারা বিভিন্ন, যেটা আমরা বলি ফর্মেটিভ টেস্ট, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ টেস্টের জন্য, বা ক্লাসরুমের মধ্যে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য, হোমওয়ার্কস নেওয়ার জন্য, হোম টাস্ক দেওয়ার জন্য যে সমস্ত শর্ট টাইমে একটা টেস্ট গঠন করলো একজন টিচার, সেটাকে আমরা বলতে পারি টিচার মেড টেস্ট। নেক্সট দেখো, প্রিন্সিপাল অফ অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট গঠন করার জন্য কি কি প্রিন্সিপাল, একজন শিক্ষক বা একজন যিনি টেস্টটা তৈরি করবেন সেই ব্যক্তি তিনি কি কি কোন কোন নিয়ম কানুন বা নিয়ম নীতিগুলো ফলো করবেন? প্রথম হলো, দেখো, অ্যাচিভমেন্ট টেস্ট শুড মেজার ক্লিয়ারলি দ্য অবজেক্টিভ দ্যাট হ্যাভ বিন ফর্মুলেটেড। বলছে অ্যাচিভমেন্টের যেটা গঠন করা হবে সেটার জন্য আমরা যে উদ্দেশ্য নিয়ে টেস্টটা নেব সেই উদ্দেশ্যকে ফুলফিল করে। অর্থাৎ কোনো একটা টপিক শিক্ষক ক্লাসে পড়ালো, সেই টপিকটা পড়ানোর উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যকে মেজার করে করে অ্যাচিভমেন্ট টেস্ট। অর্থাৎ ওই উদ্দেশ্য অনুযায়ী কি অ্যাচিভমেন্ট টেস্টের কোশ্চেন গুলো বা আইটেম গুলো তার মধ্যে আছে অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে, সেগুলো আগে দেখতে হবে। ইন অর্ডার টু কনস্ট্রাক্ট এ গুড টেস্ট, every teacher should be able to formulate clear goals, specific instructional objectives। বলছে একটা অ্যাচিভমেন্ট টেস্ট ভালো গঠন করতে হলে একজন টিচারকে অবশ্যই তার গোল নির্ধারণ করতে হবে, ক্লিয়ার গোল, এবং স্পেসিফিক ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, কি কি অবজেক্টিভস আছে। অর্থাৎ এই অ্যাচিভমেন্ট টেস্টটা নেওয়ার পরে কি কি আমরা জানতে পারবো, কি কি জানতে পারবো শিক্ষার্থীদের পারদর্শিতার দিকের
কোন কোন দিকগুলো আমরা জানতে পারবো? তার গোল নির্ধারণ করতে হবে, অবজেক্টিভ নির্ধারণ করতে হবে। অ্যাচিভমেন্ট শুড বি অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ স্টুডেন্ট। অ্যাচিভমেন্ট টেস্টটা স্টুডেন্টের লেভেল অনুযায়ী হতে হবে। লেভেল বলতে এখানে তাদের ম্যাচুরিটি লেভেল, তাদের ইন্টারেস্ট লেভেল, তাদের এজ লেভেল, তারা কোন ক্লাসে পড়ছে ক্লাস লেভেল, এই সমস্ত দিকের উপর নির্ভর করে অ্যাচিভমেন্ট টেস্ট করতে হবে। দেখো, দেখা গেলো প্রাইমারি স্কুলের জন্য এক ধরনের অ্যাচিভমেন্ট টেস্ট তৈরি হবে, হাই স্কুলের জন্য এক ধরনের অ্যাচিভমেন্ট টেস্ট, কলেজ লেভেলে এক ধরনের অ্যাচিভমেন্ট টেস্ট। অর্থাৎ আমরা জানি যদি কোনো কঠিন বিষয় অ্যাচিভমেন্ট টেস্টে দেওয়া হয়, পার্টিকুলার একটা লোহার লেভেলের জন্য, ধরো প্রাইমারি স্কুলে একটা অ্যাচিভমেন্ট টেস্ট নেওয়া হচ্ছে, সেখানে ধরো এমন কোশ্চেন দেওয়া হলো সেটা তাদের কাছে খুবই কঠিন স্টুডেন্টদের কাছে, তখন সে টেস্টটি ভালো বলা যায় না। এই দিকগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। অ্যাচিভমেন্ট শুড ইনক্লুড the types of test items that are most appropriate for measuring the desired learning outcome। অর্থাৎ টেস্ট আইটেমগুলি এমনভাবে নির্ধারণ করতে হবে, তৈরি করতে হবে সেগুলো যেন আমরা যে লার্নিং আউটকাম প্রথমে ঠিক করেছিলাম সেটাকে যেন সঠিকভাবে মেজার করতে পারে। অর্থাৎ টেস্ট আইটেমগুলো যেন যথার্থ হয়। অ্যাচিভমেন্ট টেস্ট শুড বি মেড অ্যাজ রিলায়েবল অ্যাজ পসিবল। অ্যাচিভমেন্ট টেস্টকে রিলায়েবল হতে হবে, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে, টাইমের পরিপ্রেক্ষিতে একই টেস্ট যেন বারবার নেওয়ার পরেও যেন একই রেজাল্ট হয়, অর্থাৎ রিলায়েবল হতে হবে। অ্যাচিভমেন্ট টেস্ট শুড ইমপ্রুভ স্টুডেন্ট লার্নিং। অ্যাচিভমেন্ট টেস্ট যেন এমন তৈরি করতে হবে তাদের মাধ্যমে যেন স্টুডেন্টদের লার্নিং কি ইমপ্রুভড হয়, তাদের অ্যাচিভমেন্ট লেভেল যেন ইমপ্রুভ হয়। এই ধরনের আমরা অ্যাচিভমেন্ট টেস্ট তৈরি করতে হবে। নেক্সট দেখো, ক্যারেক্টারিস্টিক অফ এ গুড অ্যাচিভমেন্ট টেস্ট। একটা গুড অ্যাচিভমেন্ট টেস্ট তৈরি করার জন্য কি কি ক্যারেক্টারিস্টিক হওয়া দরকার, সেই দিকগুলো আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো, রিলায়েবিলিটি। ইন এ অ্যাচিভমেন্ট টেস্ট, রিলায়েবিলিটি রেফার টু হাউ কনসিস্টেন্টলি দ্য টেস্ট প্রডিউসেস দ্য সেম রেজাল্ট হোয়েন ইট ইজ মেজার অর এভালুয়েটেড। অর্থাৎ রিলায়েবিলিটি বলছে কি, একটা টেস্ট যখন আমরা গঠন করব, সেই টেস্টটা যখন আমরা বারবার নেব, সময়ের ব্যবধানে প্রয়োগ করব সেই টেস্টটা, ধরো আজকে একটা টেস্ট নেওয়া হলো, সেই টেস্টে আবার 6 মাস পরে, 1 বছর পরে তাদের উপর শিক্ষার্থীদের উপর প্রয়োগ করা হলো, বা 2 বছর পরে অন্য একটা শিক্ষার্থীদের উপর প্রয়োগ করা হলো, এবং সেক্ষেত্রে দেখানো যেন দেখা যায় তাদের মধ্যে রিলায়েবল থাকে, কনসিস্টেন্সি থাকে। অর্থাৎ যে রেজাল্টটা আমরা শিক্ষার্থীরা একটা অ্যাচিভমেন্ট টেস্ট পরে পেলো, সেই রেজাল্টটা যেন পরবর্তীকালে নেওয়ার পরে সেই রেজাল্টই তাদের মধ্যে আসে, এটা দেখতে হবে। ভ্যালিডিটি। One important thing to consider when conducting an evaluation assessment is how much the result of the test will serve the purpose for which it was intended। অর্থাৎ রিলায়েবিলিটি বলতে বোঝায় এখানে কি জন্য টেস্টটা আমরা নিতে চাচ্ছে একজন শিক্ষক, টেস্টের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য কি টেস্টটা সফলভাবে ফুলফিল করেছে, সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে পারপাসে টেস্টটা নেওয়া হবে সেই পারপাস কি ফুলফিল করেছে। ধরো জিওগ্রাফির জন্য একটা টেস্ট নেওয়া হবে এবং তাদেরকে তাহলে আমরা কি করব, জিওগ্রাফি বেসড বিভিন্ন কোশ্চেন অ্যাচিভমেন্ট টেস্টে থাকবে, কিন্তু দেখা গেলো সেক্ষেত্রে অ্যাচিভমেন্ট টেস্টে অন্য ধরনের কোশ্চেন সেখানে আমরা দিয়ে দিলাম এবং তাদের রেজাল্টটাও এক ধরনের আলাদা হলো বা খুবই ডিক্রিজ হলো, তাদের রেজাল্টে ভালো ফল এলো না, তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালিডিটি বলতে পারবো না ওই অ্যাচিভমেন্ট টেস্টকে। ফাইন্ডিং অ্যান অ্যান্সার টু দিস কোশ্চেন, ইট ইজ বেসিস অফ দ্য ভ্যালিডিটি ইন এ টেস্ট। অর্থাৎ এটাকেই আমরা বলতে পারি ভ্যালিডিটি। দ্য ভ্যালিডিটি অফ এ টেস্ট ইনভলভ হোয়াট ইট ইজ ইন্টেন্ডেড টু মেজার অ্যান্ড হাউ কনসিস্টেন্ট ইট মেজার ইট। ভ্যালিডিটি বলতে বোঝায় কি উদ্দেশ্যে টেস্টটা মেজার করা হবে বা কি মেজার করবে টেস্টটা, এবং হাউ ইট কনসিস্টেন্টলি মেজার। অর্থাৎ আমরা জিওগ্রাফি টেস্টের জন্য জিওগ্রাফি বেসড টেস্ট আইটেম তৈরি করবো, হিস্ট্রি পড়ার জন্য হিস্ট্রি বেসড কোশ্চেন থাকবে, ফিলোসফি পড়ার জন্য ফিলোসফি বেস, এডুকেশন পড়ার জন্য এডুকেশন বেস, সেক্ষেত্রে যেন অন্য কোনো কোশ্চেন সেখানে না আসে, চলে আসে অন্য সাবজেক্টে, তাহলে সেখানে ভ্যালিডিটি থাকবে না। ইফ দ্য টেস্ট ওয়াজ কন্ডাক্টেড অ্যান্ড রেজাল্ট ডিড নট মেজার হোয়াট ইট ওয়াজ ইন্টেন্ডেড টু মেজার, দ্য এডুকেটর মাইট নট অ্যাকুরেটলি ডিটারমাইন হোয়াট দ্য স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্ট আর। বলছে যে টেস্টটা গঠন করা হলো যে উদ্দেশ্যের জন্য, সেই উদ্দেশ্যকে ধরো মেজার করলো না টেস্টটা, তাহলে যিনি টেস্টটা গঠন করলেন তার উদ্দেশ্য ফলাফল বা সফল হলো না, সেদিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, একেই বলে ভ্যালিডিটি। অবজেক্টিভিটি কি, আর একটা ক্যারেক্টারিস্টিক হলো অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি ক্যান এফেক্ট বোথ দ্য রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য টেস্ট রেজাল্ট।
অর্থাৎ অবজেক্টিভিটি ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটির উপর ভীষণভাবে প্রভাব ফেলে। দ্য অবজেক্টিভিটি অফ এ টেস্ট রেফার টু দ্য পার্সেন্টেজ অ্যাট হুইচ ডিফারেন্ট পিপল স্কোরিং এ টেস্ট ক্যান অ্যারাইভ অ্যাট দ্য সেম স্কোর। অর্থাৎ অবজেক্টিভিটি বলতে বোঝায় একটা টেস্ট যখন যখন একদল শিক্ষার্থীর উপর প্রয়োগ করা হবে তখন যেন তাদেরকে একই রকমের রেসপন্স আসে, বা তাদের স্কোরের যেন সেক্ষেত্রে একই রকম থাকে সেখানে। অর্থাৎ এখানে কোনো ধরো কোনো একটা কোশ্চেন এখানে পার্টিকুলারলি কোনো অবজেক্টিভিটি একটা টেস্ট নেওয়া হলো, সেখানে একটা ধরনের কোশ্চেন দেওয়া হলো, সেই কোশ্চেনটা একদল গ্রুপের উপর প্রয়োগ করা হলো এবং অন্য আরেকদল গ্রুপের উপর প্রয়োগ করা হলো, এবং দুটো গ্রুপের মধ্যে আমরা যখন স্কোর দেবো তাদের যেন সমানভাবে স্কোর দেওয়া হয়, যেন পার্শিয়ালিটি থাকে না। ওই জন্য আমরা টেস্টকে সবসময় অবজেক্টিভ বেসড তৈরি করি। সেখানে এসে টাইপ টেস্ট, লং কোশ্চেন অ্যান্সার, শর্ট অ্যান্সার, এখানে কোশ্চেনগুলো অবজেক্টিভিটি দিকগুলো ফলো করে না। টেস্ট সবসময় অবজেক্টিভিটিকে ফলো করতে হবে। এ গুড টেস্ট মাস্ট ফ্রি ফ্রম পার্সোনাল এরর অ্যান্ড বায়াস। এছাড়াও অবজেক্টিভিটি বলতে বোঝায় এখানে টেস্টটা গঠন করার সময় শিক্ষকের কিছু পার্সোনাল বায়াস এবং এরর থাকে সেখানে। অর্থাৎ দেখা গেলো কোন একটা কোশ্চেনের একজন শিক্ষার্থীর 5 নম্বর আছে, সেখানে একজন শিক্ষার্থীর এক ধরনের নাম্বার দেওয়া হলো, আরেকজন শিক্ষার্থীর আরেক ধরনের নাম্বার দেওয়া হলো, কাউকে 2 দেওয়া হলো, কাউকে 3 দেওয়া হলো আউট অফ 5, কাউকে 4 দেওয়া হলো, কাউকে 5 দেওয়া হলো। সেটা শিক্ষকের নিজের মন মতন ভাবে পার্সোনাল বায়াসের উপর ভিত্তি করে শিক্ষক দিচ্ছে। এই দিকগুলো থাকলে চলবে না। একেই বলা হয় অবজেক্টিভিটি। অর্থাৎ এই অবজেক্টিভিটি শিক্ষকের থাকতে হবে, সেখানে যেন সাবজেক্টিভিটি না থাকে। অর্থাৎ শিক্ষক বায়াসহীন ভাবে কাজ করবে এখানে। অ্যাচিভমেন্ট টেস্ট মাস্ট হ্যাভ অবজেক্টিভিটি ইন দ্য স্কোরিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য রেজাল্ট। অর্থাৎ স্কোরিং দেওয়ার সময় এবং রেজাল্টের মূল্যায়ন করার সময় একই নাম্বার দিতে হবে, সমতাভাবে বা ইকুয়ালিটি ভাবে তাদেরকে সমানভাবে নাম্বার দিতে হবে, সেখানে যেন কোনো পার্সোনাল বায়াসনেস আসে না। ইউজাবিলিটি, ইউ ক্যান নট নেগলেক্ট দ্য প্র্যাকটিক্যাল ভ্যালু অফ এ টেস্ট। বলছে অ্যাচিভমেন্ট টেস্টে সবসময় কিছু ইউজাবিলিটি থাকবে, সেটা যেন বাস্তবে প্রয়োগযোগ্য হয়, সেটা যেন ব্যবহারযোগ্য হয় বাস্তবে, অর্থাৎ সেটা যেন সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য হয়, তার জন্য একটা ইউজেবিলিটি থাকে। কনস্ট্রাকশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট, এইবার বলছি অ্যাচিভমেন্ট টেস্ট কনস্ট্রাকশনটা কিভাবে হবে, কি কি উপায়ে করা যায়, কি কি স্টেপস আছে, প্রসেস আছে। মেজর স্টেপ ইনভলভ ইন দ্য কনস্ট্রাকশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট। প্রথম স্টেপ হলো প্ল্যানিং অফ এ টেস্ট। টেস্টের জন্য একটা প্রথমে প্ল্যানিং করতে হবে, আমরা কোন বিষয়ের উপর টেস্ট নেব, কোন শিক্ষার্থী দলের উপর টেস্ট নেব, কত সময়ের জন্য টেস্ট নেব, কত মার্কসের জন্য টেস্ট নেব, সেটা আগে ঠিক করতে হবে। প্রিপারেশন অফ এ ডিজাইন ফর দ্য টেস্ট, টেস্টে আমরা কিভাবে নেব, সেটা কি আমরা এসে টাইপ ভিত্তিক কোশ্চেন অ্যান্সার নেব, শর্ট টাইপ ভিত্তিক কোশ্চেন অ্যান্সার নেব, বা সেটাকে আমরা কি বলে লং বা দীর্ঘমেয়াদী ভিত্তিক তাদেরকে টেস্ট নেবো বা শর্ট টেস্ট নেব। বিভিন্ন দিকগুলো এই ডিজাইন ফর দ্য টেস্টের মধ্যে আসে। প্রিপারেশন অফ দ্য ব্লু প্রিন্ট, তারপরে আমাদের ওই টেস্টের একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। একটা প্রথমে পূর্ব পরিকল্পিত বা প্রি ডিটারমাইন্ড একটা টেস্টের ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। রাইটিং আইটেমস, তারপরে আইটেমস লিখতে হবে, কি কি আইটেমস থাকবে টেস্টগুলোর। ধরো 50টা কোশ্চেন থাকবে একটা টেস্টে, সেই টেস্ট আইটেমকে রাইটিং করতে হবে বা লিখতে হবে একটা। প্রিপারেশন অফ দ্য স্কোরিং কি অ্যান্ড মার্কিং স্কিম, প্রত্যেকটা আইটেম অনুযায়ী প্রত্যেকটা আইটেমের কত নাম্বার দেব, স্কোরিং কত হবে সেটাকে ঠিক করতে হবে। প্রিপারেশন অফ কোশ্চেন ওয়াইজ অ্যানালাইসিস, তারপরে আমাদের কোশ্চেন ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ এখানে অ্যানালাইজ বলতে কোন কোশ্চেনটা কি ধরনের, ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী। আমরা জানি ব্লুম ট্যাক্সোনমিতে নতুন যে ব্লুম ট্যাক্সোনমি এসে সেখানে 6টা দিক আছে, সেখানে আমরা জানি রিমেম্বারিং, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজিং, তারপরে আছে ওটা এভালুয়েটিং, ক্রিয়েটিং। এই অনুযায়ী আমাদের কোশ্চেন ঠিক করতে হবে। অর্থাৎ নলেজ বেস কোশ্চেন কতটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং বেস কোশ্চেন কতটা থাকবে, এভালুয়েশন বেস কোশ্চেন কতটা থাকবে, সেটা ঠিক করতে হবে। দেখো প্ল্যানিং অফ এ টেস্ট, এখানে কিছু ডিটেলস এখানে আলোচনা করা হলো। প্ল্যানিং অফ এ টেস্টের মধ্যে কি কি থাকবে, এখানে বিহেভিয়ারাল অবজেক্টিভ অফ দ্য টেস্ট, অর্থাৎ টেস্টটা নেওয়ার কি অবজেক্টিভস, বিহেভিয়ারাল অবজেক্টিভ গুলো লিখতে হবে। ধরো ক্লাইমেট পড়াবো, ক্লাইমেটের জন্য একটা টেস্ট হবে, সেই ক্লাইমেট চ্যাপ্টারের কি কি উদ্দেশ্য থাকবে, অবজেক্টিভ কি কি, বা টেস্টটা নেওয়ার অবজেক্টিভ, অর্থাৎ ওই টেস্টটা নেওয়ার পরে কি কি আমরা দিকগুলো জানতে পারবো, সেই অবজেক্টিভ আগে ঠিক করতে হবে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টাইম অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ ম্যাক্সিমাম মার্কস কত থাকবে সেখানে এবং মিনিমাম মার্কস কত থাকবে, টাইম কত থাকবে
টেস্টটা নেওয়ার, আধ ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, সেটা আমাদের ঠিক করে নিতে হবে। প্রিপারেশন অফ ডিজাইন ফর দ্য টেস্ট, নেক্সট একটা স্টেপ হলো আমাদের প্রিপারেশন ফর দ্য ডিজাইন। এর মধ্যে কি কি থাকবে? ইম্পর্টেন্ট ফ্যাক্টর বি কনসিডার ইন ডিজাইন, অর্থাৎ এই ডিজাইনের মধ্যে কি কি দিকগুলো থাকবে সেগুলো হলো ওয়েটেজ টু দ্য অবজেক্টিভস, অবজেক্টিভসটা কতটা ওয়েটেজ থাকবে, অর্থাৎ কত পার্সেন্ট অবজেক্টিভদের ওয়েটেজ, অর্থাৎ পার্সেন্টেজ থাকবে, কেন ওয়েটেজ, ওয়েটেজ বলতে এখানে পার্সেন্টেজ। নলেজ বেস কোশ্চেনের অবজেক্টিভ কতটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং বেসের অবজেক্টিভ কত পার্সেন্টেজ থাকবে, এভালুয়েশন বেস অবজেক্টিভ কতটা পার্সেন্ট থাকবে, সেটা ঠিক করতে হবে। ওয়েটেজ টু দ্য কন্টেন্ট, কন্টেন্ট কত পার্সেন্ট থাকবে। ধরো একটা চ্যাপ্টারের উপর একটা টেস্ট নেওয়া হবে, সেই চ্যাপ্টারে বিভিন্ন 4টে টপিক আছে, 4টে টপিকের আমরা কতটা কন্টেন্ট রাখবো প্রত্যেক 4টে চ্যাপ্টার, এই 4টে টপিক থেকে 25%, 25%, 25%, 25%, অর্থাৎ 100%, প্রত্যেকটা থেকে 25% করে আমরা কন্টেন্ট নেব, সেটা ঠিক করতে হবে। ওয়েটেজ টু দ্য ফর্ম অফ কোশ্চেন, কোশ্চেনের ফর্ম কি ফর্ম বলতে এখানে, অর্থাৎ ধরন কিরকম হবে কোশ্চেনের, সেটা কি অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এসসি টাইপ কোশ্চেন হবে, শর্ট অ্যান্সার কোশ্চেন হবে, সেটা আগে ঠিক করতে হবে। ওয়েটেজ টু দ্য ডিফিকাল্টি লেভেল, অর্থাৎ কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটাও ঠিক করতে হবে, অর্থাৎ ইজি টাইপ কোশ্চেন কতটা দেবো, মিডিয়াম টাইপ কোশ্চেন কতটা দেবো, আর ভেরি ডিফিকাল্ট টাইপ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কতটা পার্সেন্টেজ দেবো, সেটাকে ঠিক করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রিপারেশন অফ এ ডিজাইন ফর দ্য টেস্ট পয়েন্টটি। নেক্সট দেখো, জাস্ট এখানে তোমাদের একটা টেবিল আকারে সমস্ত এই মেজর দিকগুলো এখানে তুলে ধরা হলো, একটা অ্যাচিভমেন্ট টেস্ট কনস্ট্রাকশনের জন্য কি কি দিকগুলো, এটা আসলে একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট আমরা কিভাবে তৈরি করব, দেখো ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য এই দিকগুলো বা আমাদের তৈরি করতে হবে। সেটা হলো ওয়েটেজ অফ অবজেক্টিভস, অর্থাৎ অবজেক্টিভস এর কত পার্সেন্ট থাকবে বিভিন্ন অবজেক্টিভ অনুযায়ী। রিমেম্বারিং এ দেখো এখানে এক্সাম দেওয়া হলো, ধরো রিমেম্বারিং আমরা 27% কোশ্চেন থাকবে, 27% কোশ্চেন, আর নাম্বার অফ কোশ্চেন থাকবে 12, মার্কস থাকবে 12, অর্থাৎ এখানে 12 কোশ্চেন 12 মার্কস বলতে এখানে বলছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস। আন্ডারস্ট্যান্ডিং এ দেখো 20%, নম্বর অফ কোশ্চেন 12, মার্কস 12। অ্যাপ্লাইং এর ক্ষেত্রে দেখো নম্বর অফ কোশ্চেন 10, মার্কস 10, 13%। অ্যানালাইজিং এর ক্ষেত্রেও 10, 10, 13%। ইভ্যালুয়েটিং এর ক্ষেত্রে 8, 8, 13%। ক্রিয়েটিং এর ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন 8, মার্কস 8, পার্সেন্টেজ অফ মার্কস 13%। এখানে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভুল আছে, এখানে নাম্বার অফ কোশ্চেন এখানে একটু তোমাদের কমে যাবে, এখানে হয়তো 11টা করে হবে এখানে। তাই টোটাল নাম্বার অফ মার্কস কোশ্চেন কত, 60, মার্কস কত 60, পার্সেন্টেজ 100%, অর্থাৎ 60 মার্কস 60 কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 মার্কস করে, অর্থাৎ এই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি এই টেস্টটা অবজেক্টিভ বেস কোশ্চেন, অবজেক্টিভ টাইপ বেস কোশ্চেন। নেক্সট দেখো ওয়েটেজ টু দ্য কন্টেন্ট এরিয়া, এইবার আমরা যেটা বললাম আগে আলোচনা করলাম, কন্টেন্টটা কতটা থাকবে প্রতিটি সাব টপিক থেকে, বা প্রতিটি একটা ইউনিটের উপর টেস্ট নেবো, সেই ইউনিটের মধ্যে বিভিন্ন সাব টপিক থেকে, সেখানে প্রত্যেকটা ইউনিটের মধ্যে কন্টেস্ট কত পার্সেন্ট নেবো। দেখো ফাউন্ডেশন অফ সোশ্যাল সায়েন্স টিচিং থেকে 25% আমরা কোশ্চেন রাখবো এর মধ্যে। স্টাডিজ অফ সোশ্যাল সায়েন্স টিচিং এখানে 25%, লার্নিং অফ সোশ্যাল সায়েন্স টিচিং 25%, ইভালুয়েশন ইন সোশ্যাল সায়েন্স এডুকেশন এই টপিক থেকে 25% কোশ্চেন থাকবে। এবং কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন কতটা, 15টা 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 15টা, নাম্বার অফ মার্কস 15 15 15 15, টোটাল নাম্বার 16 কোশ্চেন, টোটাল মার্কস 16, পার্সেন্টেজ 100%। ওয়েটেজ টু দ্য ফর্ম অফ কোশ্চেন, কোশ্চেনের ধরন কিরকম হবে, কি ধরনের কোশ্চেন আমরা ব্যবহার করব এবং তার পার্সেন্টেজ কতটা। অবজেক্টিভ টাইপ কোশ্চেনের পার্সেন্টেজ 42% কোশ্চেন আমরা নেব, শর্ট টাইপ অ্যান্সারের কোশ্চেন 33% নেব, আর এসে টাইপ কোশ্চেন 25% নেব, তাহলে টোটাল 100%। এবং নাম্বার অফ কোশ্চেন এখানে দেখো 25, 25, এখানে 25 দেখতে পাচ্ছ। শর্ট অ্যান্সার 10, এটা পার্সেন্টেজ তোমরা নিজেদের মধ্যে করে বার করবে। 10টা কোশ্চেনের পার্সেন্টেজ করলে কত হয়, 33%, এটাকে জাস্ট এখানে তুলে দেওয়া হলো। নেক্সট দেখো ওয়েটেজ টু দ্য ডিফিকাল্টি লেভেল, ডিফিকাল্টি লেভেল কিরকম থাকবে কোশ্চেনের, সেটা তোমাদের অ্যানালাইজ করে বার করতে হবে বিভিন্ন স্ট্যাটিস্টিক অ্যানালাইজিস, এসপিসিস বলো এক্সেল বলো, ওখান থেকে। ইজি টাইপ কোশ্চেন কতটা, 27% থাকবে, নাম্বার অফ কোশ্চেন 60। এভারেজ টাইপ কোশ্চেন মানে অর্থাৎ একটা এভারেজ, খুব কঠিন না আবার খুব সহজ না, এরকম কোশ্চেন 33% থাকবে।
আর ডিফিকাল্টি কোশ্চেন কতটা থাকবে? 39% থাকবে, টোটাল 100%। এবং তাদেরকে কোশ্চেন ওয়াইজ তাদেরকে নাম্বার অফ কোশ্চেন এবং তাদের মার্কস দেওয়া হলো এখানে। এইভাবে তোমাদের ব্লু প্রিন্ট তৈরি করতে হবে কোনো একটা টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট গঠন করার আগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এখানেই সমাপ্ত হলো। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট।